এ কথা বলে শীতল তড়িৎ কাঁটার চামচ তুলে ইয়াসিরের হাতে গেঁথে দেওয়ার আগে ইয়াসির খপ করে হাতটা ধরে নিল। বিদ্যুৎ গতিতে ওর পুরুষালী শক্তপোক্ত শরীর দিয়ে শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরল। শীতলের আর ক্ষমতা নেই নিজেকে ছোটানোর, এখন নড়তেও অক্ষম সে। তার এই হাল দেখে ইয়াসির শব্দ করে হেসে উঠল। এইটুকু একটা বাচ্চা, সে কিনা তাকে আক্রমণ করতে আসছে, ভাবা যায়। ব্যাপারটা তার কাছে মজাই লাগলো। তারপর সে এক হাতে মুঠোয় শীতলের দু হাত চেপে আরেকটা হাত দিয়ে শীতলের মুখের সামনে আসা চুলগুলো সরালো। লম্বা বিনুনিটা নেড়ে চেড়ে দেখলো। তারপর বিনুনির আগা ধরে সেটা সাপের মতো করে টেনে এনে শীতলের গালে ঠেকিয়ে মুখ বলল ফুস। এ কাজ করে নিজে হো হো করে হেসে শীতলের মসৃণ কাঁধে খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতনি ঠাকালো। এই পিচ্ছির রাগও আছে, সে তো আলা ভোলা ভেবেছিল। তবে মানতেই হয়, এই মেয়েও চালাক, প্রচুর চালাক। সে আসলে বোকা সেজে থাকে। এ কথা ভেবে সে শীতলে রক্তাক্ত ঠোঁটে দৃষ্টি ফেলে বলল, কোথায় লেগেছে দেখি? শীতল নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে রাগে হিসিয়ে জবাব দিল, ছাড়ুন, অসভ্যের মতো জড়াজড়ি না করে দূরে সরে ভদ্রভাবে কথা বলুন। অসহ্য লাগছে কিন্তু আমার, ছাড়তে বলেছি। অসভ্য মানুষ অসভ্যতামি করবে, এটা তো স্বাভাবিক, তাই না? শীতল জবাব দিল না, ঘৃণার দৃষ্টি ছুঁড়ে অন্যদিকে তাকালো। রাগে শরীর রিরি করছে তার। এত সুদর্শন হয়ে কি লাভ যদি পার্সোনালিটি ফিরো লেভেল পার করে? তখন ইয়াসির তার রক্তাক্ত ফোলা ঠোঁটে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, রাগ করলে শোনা? আচ্ছা সরি, আর মারবো না। বাড়ি যাবে? চলো দিয়ে আসি। এ কথা শুনে শীতলের ছটফটানি থেমে গেল। সে এবার অবিশ্বাস্য চোখে তাকালো। ইয়াসিরের হাসি হাসি মুখ দেখে বোঝার চেষ্টা করলো সত্যি নাকি মজা। তাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির এবার নিষ্পাপ মুখে বলল, আমি ভ্যাম্পায়ার নই বাবুই, রক্তের তৃষ্ণা পাচ্ছে। কি করি বলো তো? এখন কি আমার হাত কেটে আপনাকে রক্ত গেলাতে বলছেন? হুম, সেসব কিছু করতে হবে না। শুধু একটা কাজ করবে, তাহলেই বাড়ি যেতে পারবে। করবে? হেয়ালি না করে বলুন, নয়তো ছাড়ুন। আপনার পারফিউমের গন্ধে গা গুলাচ্ছে আমার। আমি এক প্রকার জানোয়ার হলেও আমার রুচি সর্বদা হাই লেভেলের স্নো হোয়াইট। আমার পোশাক থেকে শুরু করে সব ব্র্যান্ডের। আর আমি জানি আমার পারফিউমের সুগন্ধে তোমার পাগল পাগল লাগছে, তাই কথা বলছো। পাগল পাগল না ছাই, আপনার পারফিউমের থেকে শুদ্ধ ভাইয়েরটা আরো বেশি জোস। একদম খেয়ে ফেলতে ইচ্ছে করে। আসছে, আমার সব কিছু ব্র্যান্ডের। শেষের কথাটা তাচ্ছিল্য করে টেনে বলতেই ইয়াসির হাতের বাঁধন এতটা শক্ত করলো যে শীতল ছটফটিয়ে উঠল। তবুও ইয়াসির ছাড়ল না। যখন কেঁদে ফেলল তখন ঠান্ডা সুরে বলল, কেউ আমাকে ছোট করতে চাইলে আমি তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলি, যেন যেন পরবর্তীতে এ কাজ করার সুযোগ না পায়। কিন্তু তুমি এসে অবধি বারবার এটাই করছো। আমার কিন্তু পছন্দ হচ্ছে না বাবুই পাখি, একদমই পছন্দ হচ্ছে না। আমাকে রাগিও না। রাগের ফল আমার জন্য তৃপ্তিদায়ক হলেও তোমার জন্য হবে না। শীতল এবার আর টু শব্দ করল না, কারণ সে ইয়াসিরের কথার মানে বুঝেছে। তাকে চুপ হতে দেখে ইয়াসির বলল, বাড়ি যাবে? গেলে বিনিময়ে শুধু একটা কাজ করে দেখাও। শীতল মুখে জবাব দিল না, তবে চোখ তুলে তাকালো। তখন ইয়াসির আরেকটু গা ঘেঁষে কানে ফিসফিস করে বলল, বিনা বাধায় তোমার ঠোঁটের স্বাদ নিতে দাও, প্রমিস, ছেড়ে দেব। এ কথা বলতে না বলতেই ইয়াসিরের হাতের ঘড়িটা পিক পিক শব্দ করে উঠল। সে ভ্রু কুচকে আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে সন্দেহের দৃষ্টি সরল শীতলের দিকে। ইয়াসির শীতলকে চেপে ধরলে শব্দটা যেন আরো জোরালো হচ্ছে। সে শীতলকে ছেড়ে দুপা পিছিয়ে আপাদ মস্তক নজর বুলিয়ে বলল, তোমার কাছে কি লুকিয়ে রেখেছো, বের করো বলছি। বাবুই রাগিও না আমাকে, তোমাকে বারবার আঘাত করতে খারাপ লাগবে আমার। শীতল তার কথা বুঝলেও গো বেচারা মুখ করে তাকিয়ে রইল। তারপর নিজে নিজের দিকে তাকিয়ে বলল, খালি হাত পা নিয়ে আপনিই তো আমাকে তুলে নিয়ে এসেছেন। আমি আবার কি লুকিয়ে রাখবো? যাই হোক, আপনি কি আমার চোর বলতে চাচ্ছেন?
ইয়াসির শীতলের কথার ফাঁদে পা দিল না, বরং ভূতগ্রস্তের মতো তার হাতটা টেনে শরীর চেক করতে লাগলো। শীতল বাধা দিতে গেলেও শুনল না। এক পর্যায়ে ইয়াসির কামিজে হাত দিতে গেলে হাতের ঘড়িটা আবার শব্দ করতে লাগলো। ইয়াসির এবার তাকিয়ে দেখলো হাতের রিং যতবার তার ঘড়িতে লাগছে ততবারই তার ঘড়িটা শব্দ করে উঠছে। সে রিং খুলতে গেলে শীতল কিছুতেই খুলতে দেবে না। এবার কেঁদে ফেললো সে। কত আকুতি মিনতি করলো, তবুও ইয়াসির ছাড়লো না। রিং খুলে চেক করে দেখে তার সন্দেহ সঠিক। রিংয়ে সিজিপিএ কানেক্ট করা, তার মানে এখানে থাকা ঠিক হবে না। ধারণা মতে এতক্ষণে কেউ তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। সে এবার রাগের বশে শীতলকে আরেকটা থাপ্পড় মেরে হিসিয়ে বলল, কি ভেবেছিলে আমাকে ফাঁকি দিবি? পরে দেখছি তোকে, আগে এখান থেকে বের হই। এই কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে গেল। যেতে যেতে এতক্ষণ লুকানো ফোনটা বের করে তার সহকারীকে বলল নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। গাড়ি করে ইয়াসির এবার শীতলকে নিয়ে গেল আরেকটা ডেরায়। সেখান থেকে গাড়ি দেবে দেশের বাইরে। এদিকে চারিদিকে ফজরের আজান দিচ্ছে। শুদ্ধ আর হাসান জেট থেকে নেমে হেঁটে যাচ্ছিল চা বাগানের দিকে। চট্টগ্রামের ফটিকছড়িতে পুরনো চা বাগান আছে। লোকেশন আপাতত সেদিকেই শো করছে। হঠাৎ ট্রাক করা লোকেশন আর শোই করছে না। রিং যেখানে থাকবে লোকেশনটা তো সেখানেই স্থির, কিন্তু গোল চিহ্নে লাল দাগ দেখা যাচ্ছে না। অর্থাৎ রিংয়ের জিপিএস কেউ ডিসকানেক্ট করে দিয়েছে। ফোনের দিকে তাকিয়েই হাঁটতে হাঁটতে শুদ্ধ এবার থমকে দাঁড়িয়ে গেল। তার হার্টবিট যেন থমকে গেছে। শীতল জান থাকতে কখনোই রিং খুলবে না। তাহলে কি ধরা পড়ে গেল? কি ইয়াসিন ধরেছে? না, তাহলে লোকেশন শো করছে না কেন? শুদ্ধকে হঠাৎ থমকে দাঁড়িয়ে যেতে দেখে হাসান ওর কাঁধে হাত রেখে বলল, কিরে চল। শুদ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ফোনের দিকে। তবে কি সব শেষ? তার মুখ দেখে হাসানের ভ্রু জোড়া কুঁচকে গেল। সে শুদ্ধর নজর অনুসরণ করে ফোনে উকি মারতেই দেখে লোকেশন শো করছে না। সে হতবাক হয়ে কিছু বলার আগে শুদ্ধ আকাশের দিকে তাকালো। চারিদিকে তখনও ঘুটঘুটে গাঢ় অন্ধকার। দূরে কোনো মসজিদ থেকে আজান ভেসে আসছে। শুদ্ধের জানে না আজ তার কি হলো। বুকের ভেতরটা এ করছে কেন? মনটাই বা কু ডাকছে কেন? চোখ বন্ধ করলে শীতলের ব্যথাতুর কান্নারত মুখটা চোখের পাতায় ভাসছে কেন? সে শুকনো ঢোক গিলে পুনরায় আশেপাশে তাকালো। তারপর জোরে জোরে শ্বাস টেনে বুকের বাঁ পাশে হাত রাখলো। এখন অবধি কোনো পরিস্থিতি তাকে কাবু করতে পারেনি। সে সর্বদা শান্ত নিশ্চল, কিন্তু এখন কেন জানি অজানা একটা ভয়ে মনটা ব্যাকুল হয়ে উঠেছে। সে কিছু ভেবে আকাশের দিকে তাকালো। তারপর থেমে থেমে শুধু এইটুকু উচ্চারণ করলো, ইয়া আল্লাহ, হয় ওকে সুই সালামতে পাইয়ে দাও, না তোমার মৃত্যু এখানে লিখে রাখো। এই কথা শুনে হাসান ছল ছল চোখে তাকালো শুদ্ধর দিকে। তারপর শুদ্ধর কাঁধে হাত রেখে বলল, কিছু হবে না বন্ধু, আল্লাহ ভরসা। শুদ্ধ নিশ্চুপ। পরপর কবার ঢোক গিলে পুনরায় তাকালো ফোনের দিকে। না, কোনোভাবেই কাজ হচ্ছে না। ওদিকে অর্ক কামরা নজর রাখছিল ল্যাবে বসেই, কিন্তু লোকেশন শো না করায় তারাও অনবরত ফোন কল দিতে থাকলো শুদ্ধকে। তারা সঙ্গে না এলেও বুঝেছে এখন শুদ্ধের মনের অবস্থা। কিন্তু শুদ্ধ কল রিসিভ করলো না দেখে ওরা কল করলো হাসানকে। হাসান কল রিসিভ করে জানালো সত্যি সত্যি লোকেশন ট্রেস করা যাচ্ছে না। এই কথা শুনে সবার চিন্তা বেড়ে গেল। হঠাৎ শুদ্ধ ভোরের আকাশের দিকে তাকিয়ে মুখের কাছে হাত রেখে উচ্চ শব্দে ডেকে উঠল, হেল্প মি অ্যাঞ্জেলিকা, হেল্প মি। পরপর 3 বার ডাকতেই হঠাৎই কু কু স্বরে সাড়া দিল সাদা ধপধপে একটা পায়রা। পুরো শরীরই সাদা। এক কথায় চমৎকার তার রূপ। শুদ্ধ ডাক শুনেই চিলের মতো দূর আকাশ থেকে তাকে নিচে নেমে আসতে দেখা গেল। নিজের মালিক ডাকা মাত্রই সাড়া দিতে পেরে সে খুশিতে পাখা ঝাপটাতে ঝাপটাতে একের পর এক ডিগবাজি মারতে মারতে উড়ে এলে বসলো শুদ্ধর বাড়িয়ে দেওয়া হাতের ওপর। তারপর অনবরত ডাকতে থাকলো, কু 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 কু। শুদ্ধ তার মাথায় হাত বুলালে সে তালুতে মাথা রাখলো, অর্থাৎ তার আরো আদর চাই। কিন্তু এখন হাতে একদমই সময় নেই। তাই শুদ্ধ তার মাথায় চুমু এঁকে
ফোন থেকে শীতলের সুস্পষ্ট ছবি দেখাতেই অ্যাঞ্জেলিকা হঠাৎ ফুরুত করে উঠে চলে গেল। উঠতে উঠতে একবার পেছনে ঘুরে তাকালো শুদ্ধর দিকে, তারপর ডানা দুটো ঝাপটে ধীরে ধীরে আরো উপরে উঠতে লাগলো। একটু পরেই শুদ্ধর ফোনে পরপর নোটিফিকেশন আসতেই বুঝলো অ্যাঞ্জেলিকার কাছে থাকা ড্রোনে সব দেখা যাচ্ছে। ফজরের আজান পরও অন্ধকার থাকায় আকাশ থেকে নিচের তেমন কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। শুদ্ধ হাসানের দিকে তাকাতেই হাসান সম্মতিসূচক মাথা নাড়িয়ে হাসল কেবল, কারণ অ্যাঞ্জেলিকা থাকলে শুদ্ধ ঠিক পাবে শীতলের খোঁজ। আর মালিকের মতোই জেদি অ্যাঞ্জেলিকা শীতলের খোঁজ না নিয়ে ফিরবে না। নোটিফিকেশন যখন আসছেই দাঁড়ানোর সময় নেই, তাই তারাও দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসলো। জেট থেকে নেমেই স্যান্ডি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল তাদের। ততক্ষণে সকালের নরম আলো ফুটতে শুরু করেছে। অ্যাঞ্জেলিকার ড্রোনে দেখা যাচ্ছে সে কোন দিকে যাচ্ছে। যেতে যেতে দেখা গেল পুরনো এক বিল্ডিং এর উপরে চক্রা গাড়ি ঘুরছে। শুদ্ধ ঝুম করে দেখলো কেউ একজন কাউকে কোলে করে নিয়ে যাচ্ছে ওই বিল্ডিং এর ভেতরে। অ্যাঞ্জেলিকাও দূর আকাশ থেকে মাটির দিকে ধীরে ধীরে নামছে, তার মানে সে নিশ্চয়ই শীতলকে দেখেছে। ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ুন বলছি, ছাড়ুন। এত সহজে না। এই কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে ইয়াসির বাইরে বেরিয়ে এলো। সকালে ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছে। মাথার ওপর স্বচ্ছ সুনীল আকাশ। দু একটা কাক হেরে গলায় ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে নিজের গন্তব্যে। এখান থেকে কয়েক মিনিট হাঁটলে দেখা মিলবে একটি নদী। শান্ত নদী ছোট ছোট স্রোতে বয়ে নিয়ে চলেছে নিজস্ব নিয়মে। সম্ভবত এটা মেঘনা নদীরই শাখা, তবে জায়গাটা একেবারে শুনশান। এখান থেকে লোকালয় আরো অনেক দূরে। ইয়াসির শীতলের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেল এবং শীতলের হাতটা ছেড়ে দিয়ে পেছনে ঘুরে মুচকি হাসলো। ছাড়তে দেখে শীতল এবার বিস্ময় নিয়ে তাকালে ইয়াসির বলল, আচ্ছা, আমি ভিতুর মতো পালাচ্ছি কেন? ভয় পাই নাকি ওই শুদ্ধকে? মোটেও না। তাহলে শুধু শুধু পালানোর মানেটা কি? উফ, বুঝলে বাবুই, তোমার বোকা হওয়ার রোগটা বোধহয় আমার উপর ভর করেছে। তা না হলে আমি ইয়াসির খান এমন করার তো কথা না। শুদ্ধ ভাই, কই শুদ্ধ ভাই? ব্যাকুল সুরে কথাটা বলে শীতল এদিক ওদিক তাকালো, খুঁজতে লাগলো অনেক আশা নিয়ে। কান্না ভেজা কণ্ঠে ডাকতেই লাগলো করুণ সুরে। ওর এই ব্যাকুলতা সহ্য হলো না ইয়াসিরের। সে শীতলকে নিয়ে ফিরে যেতে যেতে বলল, চলো ভেতরে গিয়ে অপেক্ষা করি, দেখি কখন আসে তোমার শুদ্ধ ভাই। আর আমিও রেডি হই তাকে স্পেশালভাবে স্বাগত জানানোর জন্য। ইয়াসিরকে পাল্টি খেতে রেখে শীতল বাঁক হারা হয়ে তাকিয়ে রইল শুধু। ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করেছে সেটাও বুঝতে বাকি রইল না। ভয়ে দুরু দুরু বুকে আল্লাহকে ডাকতে লাগলো সে। এতক্ষণ গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে ইয়াসিরকে বের হতে না দেখে সেখানে বুড়াকও উপস্থিত হলো। জলদি বের হওয়ার তাগাদা দিল, কিন্তু ইয়াসির গো ধরে রইল। সে কোথাও যাবে না। লুকোচুরি খেলা নয়, এবার যা হবে সামনাসামনি। এমন পরিস্থিতিতে ইয়াসিরের কথা শুনে বুড়াক এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রইল। টেনশনে দরদর করে ঘামছে সে। খুব ভালো করে বুঝতে পারছে তার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে। পালাতে গেলে ইয়াসির তাকে শুট করবে, না পালালে শুদ্ধর হাতে মরতে হবে। মনে মনে এসব ভেবে কাঠ হয়ে দাঁড়িয়ে সাইকো ইয়াসিরের কাণ্ড কারখানা দেখতে লাগলো। এদিকে ইয়াসির শীতলকে সোফায় বসিয়ে খাবার এনে মুখোমুখি বসলো। টেনশনে চুপসে যাওয়া শীতলের দিকে খাবার এগিয়ে দিয়ে খেতে ইশারা করলো, কিন্তু শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালে পুনরায় বলল, খাও। গলা দিয়ে নামবে না। পানি দিয়ে গেল তবুও খাও। বলছি তো খাবো না। খাবে, খেতেই হবে। এক পর্যায়ে ইয়াসিরের জোরাজুরিতে বাধ্য হয়ে শীতল মুখে খাবার নিল। তারপর কান্না ভেজা সুরে বলল, ছেড়ে দিন না, আমাদের কি ক্ষতি করেছি আমরা? কেন আমাদের পেছনে পড়েছেন আপনি? আমার ব্যাপারে এত কিছু জানলে কিভাবে? কিছু জিজ্ঞাসা করছি, মুখ খোলো বাবুই। আমি তোমাকে ব্যাড টাচ করতে চাই না। আমার কাছে অহেতুক জেদ করে নিজের সর্বনাশ ডেকে এনো না। শীতল বুঝলো মুখ না খুলে উপায় নেই, তাই বলল, স্বর্ণ আপু আপনার ব্যাপারে অনেক কিছু জানে।
সেগুলো নোট করে ফাইলে রেখেছিল। ফাইলটা একবার ধরতে গেলে আপু বারণ করেছিল। বারণ করা কাজ করতে ভালো লাগে আমার। কি এমন আছে যে ধরতে বারণ করলো, সেটা দেখতেই চুপি চুপি ফাইলটা নিয়ে পড়েছি। আর সায়ন ভাইয়া একদিন রেগে আপনাকে গালি দিচ্ছিল আপুকে অগ্নিকন্যা নামে ডাকায়, সেটা শুনেছি। সেই ফাইলে আপনার আবছা ছবিও ছিল। সেটা দেখে রেস্টুরেন্টে প্রথমে চিনতে পারিনি, তবে পরে চিনতে পেরে আপুর ভয়ে আর কিছু বলিনি, কারণ আপু তখন মারাত্মক রেগেছিল। তার মানে তোমার বোন আমাকে চিনতে পেরেছিল সেদিন? পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবে না ভেবেই মূলত চুপ ছিল। আচ্ছা বাবুই, এখন যদি শুদ্ধ আসে চলে যাবে আমাকে ফেলে? হুম খারাপ লাগবে না? না, কারণ আপনি আমাকে মেরেছেন। যারা আমাকে মারে বকে তারা আমার শত্রু। শত্রুর কাছে থাকার ইচ্ছে নেই আমার। আমি আদরও করতে পারি, করে দেখাই। ধরো শুদ্ধ এখানে এলো, এসে তোমার সামনে দাঁড়ালো, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মারা গেল। আমি ছুটফুট কিছুই করলাম না, তাও মারা গেল। তখন পথ ক্লিয়ার, তবুও তুমি আমার হবে না বাবুই? একটু ভেবে বলো তো। কেন জানি তোমার সাথে জোরাজুরি করতে ইচ্ছে করছে না আমার। যদি করতো তাহলে বসে থাকার অবস্থাতেই রাখতাম না তোমায়। জীবনে এই প্রথম কোনো মেয়ের সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করছি। তোমার জেদের কারণে তবু মার খেলে। জেদ করে বড় বড় বুলি না ওড়ালে মারটা খেতে না পাখি। এ কথা বলে ইয়াসির প্রায় জোর করে ইয়াসিরকে শীতলকে খাওয়ালো। খুব কাঁদলো, তবুও এক প্রকার খাইয়েই ছাড়লো। খাওয়ানোর পর ফিচেল হেসে বলল, আপনজনের মৃত্যুতে কাঁদার জন্য হলেও শরীরের এনার্জি থাকা জরুরি। একটু খেলে এবার দেখবে মন ভরে কাঁদতে পারবে। এ কথা বলে ইয়াসির হাত ধুয়ে এসে বুরাককে বলল কি কি করতে হবে। সে অনুযায়ী বুরাক কাজ করতে লাগলো। এদিকে অ্যাঞ্জেলিকার দেখানো মানুষটা ভুল ছিল। একজন যুবক তার গর্ভবতী বউকে কোলে নিয়ে যাচ্ছিল হাসপাতালের দিকে। দূর থেকে অ্যাঞ্জেলিকা সেই কাঙ্ক্ষিত মানুষ ভেবেছিল, কিন্তু যখন দেখলো ভুল, তখন আবার উঠতে লাগলো। সংকেত পেয়ে হন্য হয়ে খুঁজতে লাগলো ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে। এদিকে চলন্ত গাড়িতে বসা শুদ্ধের ফোনে তখন আচমকা লোকেশন শো করলো। অবাক হলেও আর অপেক্ষা করার সময় নেই। তখন ইয়াসিরের সিক্রেট ডোনে কাছেই ছিল তারা। এবার গাড়ির স্পিড বাড়িয়ে খুব দ্রুত সেখানে পৌঁছালো। বাকি বন্ধুদের অ্যালার্ট করলো হাসান। শুদ্ধ গাড়ি থেকে নেমে এগোতে এগোতে কোমরে কুচে রাখা পিস্তলটা হাতে নিতে ভুলল না। এটাতে সাইলেন্সার লাগানো এবং তার নিজের নামে লাইসেন্স করা। তার ক্ষিপ্ত হাতার গতি আর থমথমে মুখ দেখে রাগের মাত্রা বুঝতে কষ্ট হলো না হাসানের। কিছু বললে যে হিতে বিপরীত হবে তাও খুব ভালো করেই জানে সে। তবুও সুদের হাতটা টেনে ধরে থামালো। তারপর আমতা আমতা করে বলল, ভাই থাম, এত হাইপার হোস না। আমাদের মাথায় রাখতে হবে শীতল এখনো ওদের কাছে। একটা ভুল শীতলের বিপদ বাড়বে, বই কমবে না। যা করার সাবধানে করতে হবে আমাদের। মনে রাখতে হবে তীরে এসে তরি ডুবানো যাবে না। শুদ্ধ থমথমে মুখে চোয়াল শক্ত করে হাত ছাড়িয়ে নিয়ে ঢুকলো বাড়িটার ভেতরে। কারো পায়ের পদধ্বনি শুনে ইয়াসির মুচকি হাসলো, ঘাড় ঘুরিয়ে তাকালো হাত মুখ বেঁধে মেঝেতে ফেলে রাখা শীতলের দিকে। শুদ্ধ পৌঁছে গেছে, তার লোকেরাও তাকে জানিয়েছে। তবুও ওর চোখে মুখে আতঙ্কের লেশ মাত্র নেই। শুধু একবার বুরাকের দিকে তাকালে বুরাক হ্যাঁ বোধক মাথা নাড়ল, অর্থাৎ তার আদেশ মোতাবেক কাজ সম্পূর্ণ করা হয়েছে। ঠিক তখনই সেখানে শুদ্ধ উপস্থিত হলো। গেট পেরিয়ে গটগটে ঢুকলো। শীতল এক বুক আশা নিয়ে এতক্ষণ দরজার দিকেই তাকিয়েছিল। তার বিশুদ্ধ পুরুষকে দেখে কান্নার বাঁধ ভাঙল। ইচ্ছে করলো দৌড়ে গিয়ে বুকে লুকিয়ে পড়তে, কিন্তু সেটা সম্ভব হলো না। তাই অশ্রু ভেজা চোখে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। হাত মুখ বাঁধা শীতলকে মেঝেতে পড়ে থাকতে দেখে শুদ্ধের বুকে যেন ধস নামলো। সে এগোতেই শীতল বারবার মাথা নাড়াতে লাগলো, গো গো শব্দ করে কাছে যেতে বারণ করলো। হঠাৎ এমন করাতে শুদ্ধ কিছু একটা আন্দাজ করে শান্ত চাহনিতে তাকালো ইয়াসিরের দিকে। টিগার চেপে পিস্তল টাক করতেই ইয়াসির বলল, ফিরবো তো অবশ্যই, তবে তোর হিসেব বরাবর করি।
শুদ্ধ রক্ত চক্ষু নিয়ে তাকালে ইয়াসির দুই হাতে হাততালি দিয়ে হঠাৎই হো হো করে হাসলো। শুদ্ধকে উস্কে দিতে আরো কিছু বলল। শুদ্ধ পুনরায় এগোতে গেলে শীতলের ছটফটানি বেড়ে গেল। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে সে অনবরত মাথা নাড়াতে লাগলো। শুদ্ধ শুনল না, বরং শীতলের কাছে যেতে এগোতেই হাসান খেয়াল করলো শুদ্ধর পায়ের কাছে কারেন্টের তার পড়ে আছে। বিনা কারণে তার ফেলে রাখবে কেন? এমন না যে কোনো কাজ চলছে। তার সন্দেহ হলে একটু এগিয়ে দেখলো সত্যি সত্যি ওটা কারেন্টের তার। হতে পারে এটা ইয়াসিরের আরেকটা চাল, হতে পারে তার দিয়েই কোনো ফাঁদ পেতেছে। হাসানের ধারণা তখন সত্যি প্রমাণ হলো বুরাকের দিকে তাকিয়ে। ওই ছেলেটাও তাকিয়ে আছে শুদ্ধের পায়ের দিকে। শুদ্ধ কখন তারে পা পাড়িয়ে যাবে আর কারেন্টের শক খাবে, এমন শক যে বাপ ডাকারও সময় পাবে না। অতঃপর শীতলের চোখের সামনে মরবে শীতলের বিশুদ্ধ পুরুষ। শীতল নিখোঁজের কয়েক ঘন্টার মধ্যেই সিমিনকে নিয়ে স্বর্ণ ফিরে এলো চৌধুরী নিবাসে। বাড়িতে তখনও থমথম ভাব, কিন্তু সিমেনকে দেখে যে সিরাত রাগঝাগ করার কথা তেমন কিছুই করলেন না। সিমিন বাড়ি ফিরে বড় জায়ের সামনে মাথা নিচু করে দাঁড়াতেই সিতারা মুখটা অন্যদিকে ঘুরিয়ে শুধু থমথমে সুরে বললেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। যদি কথা বলতেই হয় তাহলে সে যেন ওয়াদা করে যে যেই সব কাজ করেছে সেই কাজ আর কখনো করার স্পর্ধা দেখাবে না। চৌধুরী বাড়ির নিবাসের চৌখাট পেরিয়ে আর কোথাও যাবে না। যদি যাওয়ার চিন্তাও থাকে তাহলে এখনই আবার চলে যাক। আমরা তো পরকে কি আর পেটের কথা বলা যায়? চাই না তো। এই জন্য পেটের কথা রেখে বিপদ নিজের ঘাড়ে টেনে নিয়েছে। তাই আবার গর্ব করে বলে আমি নাকি কারো বড় বোন, আমাকে বড় বোনের মতো সম্মান করে। এই হচ্ছে সম্মানের নমুনা। কোথায় ছেলের মা হয়ে আমি মুড দেখাবো তা না, সেই উল্টে আমাকে মুড দেখিয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে গেল। বড় জায়ের কথা শুনে সিমিন হু হু করে কেঁদে ফেললেন। অনুশোচনায় সে বিশ্রীভাবে দগ্ধ হচ্ছেন। এ কথা বলার অপেক্ষা রাখে না। ওদিকে বিশুদ্ধ সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। সাদাত চৌধুরী আর জুবায়ের চেষ্টা চালিয়ে ছুটেছে ওদের উদ্ধার করতে। যে শীতলকে কিডন্যাপ করেছে সে নাকি ডেঞ্জারাস মানুষ। কি হবে বুঝতে উঠে পারছে না কেউ। এসব মিলিয়ে পুরো চৌধুরী নিবাসে চলছে শ্বাসরুদ্ধ করা অবস্থা। এমনিতেই সব এলোমেলো, তার উপরে জায়ের অভিমানী কথাবার্তা শুনে সিমেন যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও পেলেন না। না চাইতেও সে বসে পড়তেই জলদি সিতারা আগলে নিলেন ওনাকে। কাঁদতে কাঁদতে দু যা জড়িয়ে ধরলেন। কান্নার মাতম পড়লেও এ বিপদের মাঝে পূর্বের কথা উঠালেন না কেউ, আর না কারো প্রতি কেউ রাগ পুষিয়ে রাখলেন। শখ ছল ছল চোখে শুধু দেখে গেল 3 মায়ের অভিমান ভাঙার পর্ব। সে মনে মনে দোয়া করতে লাগলো আবার যেন চৌধুরী নিবাসে সুখ ফিরে আসে, আবার যেন সুখের হাট বসে, আবার যেন সব ভাই বোনরা খুনসুটি আড্ডায় মেতে উঠতে পারে। তাদের প্রতি ঘনিয়ে আসা সকল বিপদ দূর হোক, সমস্ত অশান্তি কর্পূরের মতো উড়ে যাক। মাকে বাড়ি পৌঁছে দিয়ে স্বর্ণ ছুটেছে সায়নের পার্টি অফিসে, কিন্তু সায়ন সেখানে নেই। অফিসের দরজার তালা ঝুলানো। রুবাব সায়ন কোথায় জানে না কেউ। বাংলা প্রচলিত কথায় আছে, বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। স্বর্ণ আজমকে নিয়ে সায়নের খোঁজ করতেই জানা গেল শুদ্ধের গোপন ল্যাবের সন্ধান পেয়েছে ইগরের লোক। তবে কোনোভাবেই ভেতরে ঢুকতে পারছে না। বারবার ভুল পাস দেওয়াতে সেটা লক হয়ে গেছে। সারা রাত ধরে আপ্রাণ চেষ্টা করছে লক ভাঙার, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু কোনোভাবে যদি ওরা ভিতরে ঢুকতে পারে তাহলে শুদ্ধর অক্লান্ত পরিশ্রমের ফল ইগর বিনা বাধায় হাতিয়ে নেবে। যেখানে লাখও নয় 1000 কোটি টাকা চলে আসবে হাতের মুঠোয়। ইগর যে এটার উদ্দেশ্যে আবার দেশে ফিরেছে বুঝতে বাকি নেই। তাছাড়া ঐশ্বর্য আছে যে ওই ল্যাবে। ইগর যে পরিমাণে রেগে আছে, ঐশ্বর্য হাতের কাছে পেলে শ্বাস আটকে মেরে ফেলবে। কিন্তু থামাতে হবে, যে কোনো মূল্যে থামাতে হবে। এ খবর শুনে স্বর্ণ লাগাতার ফোন দিতে থাকলো সায়নকে, কিন্তু সায়ন বা রুবাব কেউ কল ধরছে না। এক নাগালে কল কেটে দিতে এক পর্যায়ে কল রিসিভ করলো সায়ন। বলল, এদিকে আসা লাগবে না, বাড়ি যা। আমার ভাইয়ের সম্পদ রক্ষা করার জন্য আমি একাই যথেষ্ট। রুবাব ভাই কোথায়? রুবাব, শুদ্ধর বাকি ফ্রেন্ডরা সবাই এখানেই আছে। থেকে করছেটা কি?
তোর বাপের বাসর সাজাচ্ছে। এ কথা শুনে স্বর্ণ দীর্ঘশ্বাস ছাড়ল। এ ছেলে আদৌ শুধরাবে না বোধ হয়, আর তার উপরে রেগে কথা শোনাবে এটাও অজানা নয়। এজন্য সে কথা না বাড়িয়ে বলল, ওখানে হাঙ্গামা করে মানুষ জানিও না, কাজই সাবধান। আমি তো গু খাওয়া গরু বুঝি না কিছু, ফোন রাখ। এ কথা বলে সায়ন গজগজ করতে করতে কল কেটে দিল। স্বর্ণ কান থেকে ফোন সরিয়ে মৃদু হাসল। এই রাগ ভাঙাতে যে কত কি সহ্য করতে হবে। তবে সারাফাত চৌধুরী সায়নকে বাড়ি থেকে বের করেছে এ কথাটা বাড়িতে এসে জানল সে। কষ্ট পেলেও কাউকে কিছু বলেনি। পাগলটা বাড়ির বাইরে থাকতে পারে না, খুব ভালো করে জানে না। বাড়ির খাবার না খেলে অস্থির অস্থির করে। হোক ডাল ভাত, তবুও তার বাড়ির খাবারই চাই। সে ছুটে যাওয়ার পর কিছু কি খেয়েছে, নাকি ওভাবেই ছুটে বেড়াচ্ছে? মনে মনে এসব ভেবে বাড়ির দিকে হাঁটা ধরলো স্বর্ণ। আজম পেছন পেছন গিয়ে স্বর্ণকে বাড়িতে পৌঁছে দিয়েই ছুটল সায়নের কাছে। কারণ সায়ন তাকে কল করে পই পই করে বলেছে স্বর্ণ যেন কোনোভাবেই এদিকে না আসে। এসেও কাজের কাজ কিছু হবে না, কারণ শুদ্ধর যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ইগোর হাত ভর্তি করে রুটে নিয়েছে শুদ্ধর সব পরিশ্রমের ফল। আরেকটা দুঃখজনক ব্যাপার, ঠিক সময় পৌঁছালেও কেউ ঐশ্বর্যকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারেনি। ঐশ্বর্যের শরীরে এক পাশ ঝলসে গেছে এসিড জাতীয় কিছুতে। বেচারি আপ্রাণ চেষ্টা করেছিল ভাই তুল্য শুদ্ধর এক একটা আবিষ্কার রক্ষা করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। বরং গুরুতর আহত হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছু হবে না বলা যাচ্ছে না। তার অবস্থা যেমন তেমন। এখন রুবাবকে সামলানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ছেলেটা পাগলের মতো হাউমাউ করে কাঁদছে। ভালোবাসার পীড়া যে এত যন্ত্রণাদায়ক আগে জানা ছিল না। এদিকে চৌধুরী নিবাসে যা অবস্থা, এখন এসব কথা কাকে বলবে? বরং শুনলে সব আরো ভেঙে পড়বে। আরেকদিকে শুদ্ধ কি করছে, পেয়েছে কিনা, সেসব ভাবলে ওর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। কোন দিকে যাবে? শুরুতেই শুদ্ধকে একা ছাড়তে চায়নি সে, কিন্তু শুদ্ধ বারণ শোনেনি। তাকে বাড়ির দিকে নজর রাখতে বলে একাই বেরিয়ে পড়েছে। তবে এখন স্বর্ণকে বলা মাত্রই চলে আসতো ঠিকই, কিন্তু বাড়ির মানুষকে সামলানোর জন্য কাউকে দরকার। এজন্য সে ঘটনা গোপন রাখলো। কিন্তু সব ঘটনা কি চাইলে গোপন রাখা যায়? যায় না। বরং কিছু ঘটনা বাতাসের আগে ছুটতে শুরু করে। সায়নের ভাবনাটাকে চুর চুর করে সেটাই ঘটল চৌধুরী নিবাসে। ভোরের আলো ফুটতেই সারাফাত চৌধুরীর কাছে খবর চলে এলো। ওনার পরিচিত এক বিজনেসম্যান সায়নকে ভোর থেকে হসপিটালে ছোটাছুটি করতে দেখে এই খবরটা ওনাকে জানালেন। হতবাক হয়ে শুনে উনি ভেবেই বসলেন শীতলের কিছু একটা হয়ে গেছে। যদি না হয় তাহলে রুবাব এভাবে কাঁদবে কেন? বোনরা তো ভাইয়াদের কলিজা। ওনাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সিতারা জায়নামাজটা গুছিয়ে উঠিয়ে রাখলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কোনো খবর পেলে? হসপিটালে যেতে হবে সিতারা, দ্রুত চলো। হসপিটালে? কেন? আমাদের শীতলটা বোধহয় ভালো নেই। চলো, কথা বাড়িয়ে সময় নষ্ট করো না। মেজো বউ, ছোট বউকে ডাকো দ্রুত। এ কথা বলে উনি গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। সিতারা হাঁক ছেড়ে বাকিদের ডাকতে ডাকতে কেঁদেই ফেললেন। ওনার কান্নার আওয়াজে বাকিরা ছুটে এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। সারা রাত জেগে থাকা ছোটরা কিছুক্ষণ আগে শুয়েছিল। শুয়ে থাকতে থাকতে চোখটা কেবল বুজে এসেছিল। হঠাৎ কান্নার আওয়াজ শুনে ছুটে এসে বিস্ময় নিয়ে দেখলো বড় মা কাঁদছে। সিতারা সিমিন নামাজ কোরআন পড়ে হিজাব খোলার সময় পাননি। ওনারা ছুটে এসে দাঁড়াতেই সারাফাত চৌধুরী তাড়া দিল গাড়ি নিয়ে বসতে। শখকে বললেন সাম্য সৃজনের খেয়াল রাখতে। শীতলের কিছু হয়েছে ভেবে কাউকে বাড়িতে রাখা গেল না। বাড়িতে থাকার কথা বলতেই তারা হাউমাউ করে কাঁদতে লাগলো সকলে। অজ্ঞতা ওনাদের সবাইকে নিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। সিক্রেট ড্রোন চট্টগ্রাম। শুদ্ধ শীতলের দিকে যেতে গিয়েও থামলো। দেখে ইয়াসির তাকে উস্কাতে লাগলো। এমন এমন কথা বলল যে শুদ্ধের রাগের পারদ বাড়ল। ইয়াসির যদিও এটাই চাইছিল, কারণ উস্কালেই শুদ্ধ হয় তাকে মারতে আসবে, নয়তো শীতলকে উদ্ধার করতে এগিয়ে যাবে। যেটাই করুক তারে পা দিলেই বিনা বাক্যে পথের কাঁটা দূর হয়ে যাবে। এজন্যই তো
পালানোর মতো বোকামি করলো না সে। ঠান্ডা মাথায় যদি পথের কাঁটা সরানো যায় তাহলে শুধু শুধু এনার্জি লস করার মানেই হয় না। এ কথা ভেবে ইয়াসির উঠে দাঁড়িয়ে তার ছেলের হাসি হেসে বলল,